আমার ক্লাস 12-এর ফিলোসফির স্টুডেন্টদের আমার লজিক ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা করব ভেন চিত্র। এর আগে অর্থাৎ লাস্ট ভিডিওটা যেটা গেছে ক্লাস 12-এর লজিকের, সেটা আমাদের বুলীয় ভাষ্য গেছে। অর্থাৎ কি করে আমরা এ ই আই ও এই যে চারটে নিরপেক্ষ বচন, সেই চারটে নিরপেক্ষ বচনকে কি করে আমরা সাংকেতিক আকারে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা জর্জ বুলের যে আবিষ্কার সেইটা নিয়ে আমরা আগের ভিডিওতে ক্লাস করেছি। আর আজকে আমরা করছি ভেন চিত্র। জন ভেন তিনিও একজন ইংরেজ গণিতজ্ঞ এবং দার্শনিক এবং যুক্তিবিজ্ঞানী। তিনি এই জর্জ বুলকে অনুসরণ করেই তিনি উদ্ভাবন করেছিলেন যে নিরপেক্ষ বচনগুলোকে আমরা কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং জন ভেন এই নামের মাধ্যমেই আমরা এটাকে বলে থাকি ভেন চিত্র। সেটা আজকে আমরা শিখব, এবং সেটা শিখতে গিয়েই আমরা বুলীয় ভাষ্য যেটা আগের ভিডিওতে করেছি সেটা আমরা বারবারই ফিরে ফিরে আসবো। তবুও আমি বলবো যে যারা আগের ভিডিও দেখোনি, অর্থাৎ বুলীয় ভাষ্যের ভিডিওটা দেখোনি, তারা প্লিজ ভিডিওটা দেখে নেবে। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি করো না, কারণ দেখতে দেখতে পরীক্ষা চলে আসছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আগে একটু বুলীয় ভাষ্য থেকে শুরু করছি, যাতে আমাদের ভেন চিত্রটাতে যেতে সুবিধে হয়। অর্থাৎ এই যে মৎস্যকন্যা শ্রেণীটা, এখানে এই শ্রেণীতে কোনো সদস্য নেই। অর্থাৎ এস যেটা মৎস্যকন্যা শ্রেণীকে নির্দেশ করছে সেটা ইকুয়াল টু 0, কারণ এটা শূন্য গর্ভ শ্রেণী। এইভাবে আমরা বোঝাচ্ছি যে শূন্য গর্ভ শ্রেণী এখানে হচ্ছে শূন্য গর্ভ, তাই এস ইকুয়াল টু 0। কিন্তু ধরো এই মৎস্যটাকে যদি কেটে দিই, তাহলে পড়ে রয়েছে কন্যা। কন্যা মানে আমরা জানি মেয়েদেরকে কন্যা বলা হয়, এবং সেই শ্রেণীতে এস যদি কন্যা শ্রেণীকে প্রকাশ করে, তাহলে সেই শ্রেণীতে কোটি কোটি কন্যা রয়েছে, প্রচুর সদস্য রয়েছে। একটি সদস্য থাকলেই কিন্তু শ্রেণীকে শূন্যগর্ভ বলা যাবে না। একটা মাত্র ব্যক্তি বা বস্তু বা সদস্য যদি কোনো শ্রেণীতে থাকে, তাহলেই তাকে শূন্যগর্ভ বলা যাবে না। আর কন্যা শ্রেণীতে তো কোটি কোটি কন্যা রয়েছে, সুতরাং এখানে আর ইকুয়াল টু 0 আমরা বলতে পারি না বুলীয় ভাষ্য অনুযায়ী। তাহলে এটাকে আমাদের কেটে দিতে হলো, অর্থাৎ এস নট ইকুয়াল টু 0, কারণ এস এখানে শূন্যগর্ভ নয়, কারণ কন্যা শ্রেণীতে কোটি কোটি কন্যা আছে, আর একজন থাকলেই তো সেই শ্রেণী শূন্যগর্ভ হবে না। তো যাই হোক, এইভাবে আমরা বুলীয় ভাষ্য আমরা শিখেছিলাম। আরো বিষয় রয়েছে যেটা ভেন চিত্র করতে করতেই আমরা এগোবো। এখানে আরেকটা যেটা বিষয় বলার, যে এস এই যে একটা শ্রেণী, এর বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী হতে পারে। যেমন ধরো আমি বললাম এস বলতে আমি বুঝিয়েছি কবি। এখন কবি এর বিরুদ্ধ বা পরিপূরক শ্রেণী কি হবে? অকবি। এই অকবি বোঝানোর জন্য এখানে যেমন আমরা এস লিখছি, এই পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী বোঝানোর জন্য আমরা এস এর মাথায় একটা বার ব্যবহার করব, একটা বার চিহ্ন ব্যবহার করব। এইভাবে আমরা পরিপূরক শ্রেণীকে বা বিরুদ্ধ শ্রেণীকে বুলীয় ভাষ্যে বোঝাতে শিখেছি। এবারে এই জর্জ বুলকে অনুসরণ করে আবারও বলছি, জন ভেন যে ভেন চিত্র তৈরি করলেন, অর্থাৎ
নিরপেক্ষ বচন এ ই আই ও কে তিনি যে চিত্রের মাধ্যমে প্রকাশ করার কৌশল বা পদ্ধতি উদ্ভাবন করলেন, যা তার নাম অনুসারে ভেনচিত্র নামে পরিচিত, সেইটা আমরা শিখব। তিনি বললেন কি, এই যে আমরা শ্রেণী বোঝাতে গিয়ে এস এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করছি বুলীয় ভাষ্য অনুসারে, তিনি মানে ভেন তিনি চিত্রটাকে কি করলেন না বৃত্তের মাধ্যমে শ্রেণীটাকে তিনি বোঝানোর চেষ্টা করলেন। অর্থাৎ এইটা হচ্ছে তার মতে, এটা মনে করো এই এস এই যে বৃত্তটা এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, একটা শ্রেণীকে বোঝাচ্ছে। এবার ভেন দেখাচ্ছেন যদি এই শ্রেণী শূন্য গর্ভ না হয়, অর্থাৎ এস নট ইকুয়াল টু 0 যদি হয়, অর্থাৎ এস শ্রেণীতে কোনো না কোনো সদস্য রয়েছে। মনে করো আমি এস বলতে এখানে বোঝালাম কবি। কবি কবি এই শ্রেণীর মধ্যে অসংখ্য কবি মানুষ রয়েছেন, অর্থাৎ এই শ্রেণীটা শূন্যগর্ভ নয়, অর্থাৎ নট ইকুয়াল টু 0। তখন তিনি বলছেন এখানে এস এই শ্রেণী যে শূন্যগর্ভ নয় সেটা বোঝানোর জন্য আমরা একটা ক্রস চিহ্ন দেব। এটাই বোঝাবে যে শ্রেণীটি শূন্যগর্ভ নয়। আর যদি এমন হয়, মনে করো বলা হলো এস বলতে বলা হলো সোনার পাথর বাটি। তো আমরা জানি এস যদি সোনার পাথর বাটি হয়, এস বলতে যদি সোনার পাথর বাটি বোঝানো হয়, তাহলে সোনার পাথর বাটি বলে কিছু এক্সিস্ট করে না, অর্থাৎ এই শ্রেণীতে কোনো একটা সদস্য অর্থাৎ কোনো কিছুকে আমরা সোনার পাথর বাটি বলে দেখাতে পারবো না, অর্থাৎ এই শ্রেণীটা কি হবে, শূন্যগর্ভ হবে, কারণ এই শ্রেণীতে কোনো সদস্য নেই। তাহলে এস ইকুয়াল টু এখানে বুলীয় ভাষ্য অনুযায়ী 0, শূন্য গর্ভ, শূন্য গর্ভ। আর এটাকে ধরেই ভেন কি চিত্র আঁকছেন, একইভাবে একটা বৃত্ত আঁকছেন এবং এখানে তিনি এই s ইকুয়াল টু 0 দেখানোর জন্য, অর্থাৎ শ্রেণীটাতে কেউ নেই শূন্য গর্ভতা দেখানোর জন্য তিনি বলছেন সেটাকে আমাদের ছায়াবৃত্ত করে দিতে হবে, অর্থাৎ শ্যাডো করে দিতে হবে তার উপর দিয়ে, যে এই শ্রেণীটা শূন্য গর্ভ, এর কোনো সদস্য বা কিছু এর নেই। অর্থাৎ এইভাবে আমরা শ্রেণীটাকে এইভাবে শ্যাডো করে দেব, দিয়ে আমরা বোঝাবো ছায়াবৃত্ত করে দেব, এটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত, যে এই শ্রেণী শূন্য গর্ভ। এটা গেল প্রথম পার্ট। এবার দেখো আমরা জানি যে নিরপেক্ষ বচনগুলোতে কি কি থাকে, পরিমাণক থাকে, উদ্দেশ্য থাকে, সংযোজক থাকে, বিধেয় থাকে, এ ই আই ও এবিসিডির মতন। এখন আমাদের তৈরি হয়ে গেছে এ সামান্য সদর্থক, ই সামান্য নঙর্থক, আই বিশেষ সদর্থক ও বিশেষ নঙর্থক। এটা তো আর বলারই দরকার নেই তোমাদের। যাই হোক, তো আমরা এখানে দুটো পদ পাচ্ছি। দুটো পদ পাচ্ছি মানে আমরা সেই পদের মাধ্যমে দুটো শ্রেণীও কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ উদ্দেশ্য পদও একটা শ্রেণীকে নির্দেশ করছে, বিধেয় পদও কিন্তু একটা শ্রেণীকে নির্দেশ করছে। এবার দেখো ভেন বলছেন এইটা যদি আমার হয়, ধরো উদ্দেশ্য বলতে এস, এটা আমার উদ্দেশ্য শ্রেণীকে নির্দেশ করছে, আর এটা মনে করো আমার বিধেয় প্রেডিকেটের শ্রেণীকে নির্দেশ করছে, বিধেয় শ্রেণীকে নির্দেশ করছে। এবং নিরপেক্ষ বচনে আমরা কি করছি, উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি।
হয় বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করছে সদর্থক যে বচনগুলোতে, যেমন এ, আই সদর্থক, আবার কোনো কোনো ক্ষেত্রে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করছে, যেমন নঙর্থক বচনগুলো ই, ও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নিরপেক্ষ বচনগুলোতে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাই ভেন বলছেন যে দুটো বৃত্তকে আমরা নিরপেক্ষ বচন তৈরি করতে গিয়ে আলাদাভাবে রাখবো না। বৃত্ত দুটোকে আমরা যেরকম দুটো রিং নিয়ে যখন খেলা করতে করতে আমরা একটা রিংয়ের মধ্যে দিয়ে আরেকটা রিংকে ঢুকিয়ে দিই, ঠিক সেই রকমই উনি বলছেন যে দুটো বৃত্ত অর্থাৎ একটা উদ্দেশ্য শ্রেণীকে নির্দেশ করছে এস, একটা প্রেডিকেট বা বিধেয় শ্রেণীকে নির্দেশ করছে। যেহেতু নিরপেক্ষ বচনে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে, তাই বৃত্ত দুটোকে আমরা পরস্পরের মধ্যে দিয়ে নিয়ে যাব, তবে আমরা নিরপেক্ষ বচনকে প্রকাশ করতে পারবো। অর্থাৎ এইরকম আলাদা আলাদা না রেখে আমরা এই বৃত্ত দুটোকে পরস্পরের মধ্যে দিয়ে নিয়ে যাব। কি করব? এই দেখো, তাহলে এখানে আমার হচ্ছে এস আর এটা ছিল পি, আর যেখান দিয়ে দুজনকে ক্রস করে চলে গেছে, অর্থাৎ এই যে জায়গাটা এখানে এস আর পি দুজনেই আছে। অর্থাৎ এই অংশটা শুধু এস এর জন্য হয়ে গেল, উদ্দেশ্যের জন্য, এই অংশটা শুধু বিধেয়ের জন্য হয়ে গেল। কিন্তু দুটো বৃত্ত যেখানটা পরস্পরকে ছেদ করেছে, সেই ছেদ হওয়া যে অংশটা, সেখানে কিন্তু আমরা উদ্দেশ্য বিধেয় পরস্পরকে পাচ্ছি। অর্থাৎ আমরা এস আর পি দুজনকেই সেখানে পাচ্ছি। কিন্তু দেখো এই অংশে এস আছে কিন্তু পি নেই, তাহলে এখানে আমরা কি করব? পি এর মাথায় বর দিয়ে দিতে পারি। আমরা পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী শিখলাম। আবার এখানে দেখো পি তো আছে কিন্তু এস নেই, এখানে আমরা এস এর মাথায় বার দিয়ে দিলাম। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি বলে রাখি যে ভেন চিত্র অনুযায়ী ধরো এটা একটা এস শ্রেণী, তাহলে এর বাইরেটাকে, অর্থাৎ এই যে বাইরেটা একটা স্থানের মতো দেখতে হয়ে গেল, এই যে বাইরেটা, এখানে কিন্তু আমরা বলবো এর বাইরে রয়েছে এস এর পরিপূরক বা বিরুদ্ধ শ্রেণী, অর্থাৎ এস এর মাথায় বার দিতে হবে। যাই হোক, তো এবার দেখো আমরা বুলীয় ভাষ্য এবং ভেন চিত্রকে একসাথে আমরা দেখব। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? প্রথমে ধরো এ বচন আমরা নিচ্ছি। এ বচনে বলা হচ্ছে সকল এস হয় পি। এ বচনে বলা হচ্ছে সকল এস হয় পি। এবার যদি আমরা বুলীয় ভাষ্য অনুযায়ী যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আমরা এইভাবে বলি যে অর্থাৎ এস শ্রেণীতে এমন একজনও সদস্য নেই যে অপি, অর্থাৎ পি এর পরিপূরক শ্রেণীতে পড়ে না। অর্থাৎ কোনো, এটাকে আমরা বিবর্তন করে পাই, বিবর্তন আবর্তন বিবর্তন যে আমরা শিখেছি, বিবর্তন করে পাই কোনো এস নয় অপি, বা পি এর মাথায় আমরা বার দিয়ে দিলাম। অর্থাৎ যদি আমি শব্দ বসিয়ে বলি যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত সবাই মরণশীল শ্রেণীতে রয়েছে, অর্থাৎ মানুষ শ্রেণীতে এমন কেউ নেই যে অমরণশীল শ্রেণীতে পড়তে পারে। মানুষ শ্রেণীতে এমন কেউ নেই যে অমরণশীল শ্রেণীতে পড়তে পারে, অর্থাৎ কোনো এস নয় অপি। পি এর মাথায় বার আছে, সুতরাং আমি
সেটা অপি বোঝাচ্ছে, অর্থাৎ পি এর বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী, অর্থাৎ মননশীলের বিরুদ্ধ বা পরিপূরক শ্রেণী হচ্ছে অমননশীল। এমন মানুষ শ্রেণীতে কোনো একজন সদস্য নেই যে অমননশীল শ্রেণীতে পড়তে পারে। তাহলে এখানে আমাদের বুলীয় ভাষ্য অনুযায়ী ছিল যে এস পি বার ইকুয়াল টু 0, কারণ এস শ্রেণীর কেউ নেই যে এই অপি শ্রেণীতে পড়তে পারে, শূন্যগর্ভ, তাই ইকুয়াল টু 0। এখানে দেখো তাহলে এস পি বার হচ্ছে এই অংশটা, তাহলে বুলীয় ভাষ্য অনুযায়ী এস পি বার ইকুয়াল টু 0। আর ভেন চিত্রে কি বলছে, যে শূন্যগর্ভ শ্রেণী দেখাতে গেলে সেখানটাকে আমাদের শ্যাডো করে দিতে হবে, ছায়াবৃত্ত করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এই অংশটা তার মানে আমার ছায়াবৃত্ত করে দিতে হবে। এস পি বার ইকুয়াল টু 0, তার মানে এটা যদি বুলীয় ভাষ্য হয় তাহলে ভেন চিত্রে এটা হবে এই অংশটুকু আমার ছায়াবৃত্ত হয়ে গেল। এই বারটা যেন ভালো করে বোঝা যায়, ঠিক আছে। এবার নেক্সট আমরা যাব ই বচনে। এখানে আমরা কিভাবে করব, একইভাবে আমরা দুটো বৃত্ত অঙ্কন করে নিলাম, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এখানে দুজনেই আছে। এবার এখানে পি নেই, এখানে এস। এই তো আমাদের চিত্র, এটা হচ্ছে ভেন চিত্রের। এবার বুলীয় ভাষ্য অনুযায়ী, অর্থাৎ আমি যদি বলি ই বচনে আমি কি বলছি, কোনো এস নয় পি, অর্থাৎ আমি যদি বলি কোনো মানুষ দেবতা নয়, অর্থাৎ মানুষ শ্রেণীতে এমন কেউ নেই যে দেবতা শ্রেণীতে গিয়ে পড়তে পারে। অর্থাৎ বুলীয় ভাষ্য অনুযায়ী কি দাঁড়াচ্ছে, শূন্যগর্ভ শ্রেণী দেখাতে হবে, কারণ আমি বারবার বলছি মানুষ শ্রেণীতে একজনও সদস্য নেই যাকে আমরা দেবতা শ্রেণীতে নিয়ে যেতে পারি। তাহলে এসপি ইকুয়াল টু 0। এটা যদি বুলীয় ভাষ্য হয় তাহলে ই বচনের ভেন চিত্র কি হবে, কোন জায়গাটা এসপি আছে, এই জায়গাটা, মাঝখানটা। তাহলে এই ছেদ হওয়া জায়গাটা আমাদের ছায়াবৃত্ত করে দিতে হবে, কারণ ইকুয়াল টু 0, অর্থাৎ শূন্যগর্ভতা দেখাতে হবে। এস শ্রেণীতে এমন কেউ নেই যে পি শ্রেণীতে পড়তে পারে, অর্থাৎ শ্রেণীটা ফাঁকা, শূন্যগর্ভ, কোনো মানুষই তো দেবতা নয়। তাহলে এই শূন্যগর্ভ শ্রেণীকে বোঝানোর জন্য ভেন চিত্রে আমি এই অংশটা ছায়াবৃত্ত করে দিলাম, বিকজ এসপি ইকুয়াল টু আমার বুলীয় ভাষ্য অনুযায়ী 0, শূন্যগর্ভ। এটা হচ্ছে আমাদের ই বচনের ক্ষেত্রে হলো। এরপরে আমরা আইতে যাব। এবার ধরো বাক্য দিয়ে দিল, বাক্য থেকে প্রথমে বচনে গেলে এ ই আই ও বার করে নিলে, তারপর তার বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র একে দেখিয়ে দিতে হবে বচন অনুযায়ী। এ বচন না ই বচন, আই না ও, সেটা বুঝে নিয়ে করতে হবে। এবার দেখো আই বচন করব, কোন এস হয় পি। এবার আমি প্রথমে ভেন চিত্রের আঁকাটা দেখাই, যথারীতি এস আর পি এর বৃত্ত আঁকলাম, এখানে এস পি। তাহলে কি বলা হচ্ছে, কোন এস হয় পি, আর কিন্তু আমরা এখানে শূন্যগর্ভ শ্রেণী পাচ্ছি না। অর্থাৎ আমরা বলতে চাইছি এই এস শ্রেণীতে অন্তত একজন সদস্য হলেও আছে যে পি শ্রেণীতে পড়ে।
অর্থাৎ শ্রেণী কিন্তু শূন্যগর্ভ নয়। আমি যদি বলি কোনো কোনো ফুল হয় লাল, খুব সোজা উদাহরণ, কোনো কোনো ফুল হয় লাল, অর্থাৎ একটা হলেও এমন ফুল আছে যে লাল রঙের শ্রেণীতে গিয়ে পড়ছে, অর্থাৎ শ্রেণী কিন্তু শূন্যগর্ভ হলো না। তাহলে বুলীয় ভাষ্য কি হবে? বুলীয় ভাষ্য হচ্ছে SP not equal to 0, অর্থাৎ শূন্যগর্ভ নয়। সেই জন্য ইকুয়াল টু 0 এখানে আমরা নট ইকুয়াল টু করে দিয়েছি, কারণ এই শ্রেণী কিন্তু শূন্যগর্ভ নয়। পি শ্রেণীতে এস শ্রেণীর একজন হলেও সদস্য আছে। তাহলে আমরা কোন স্থানটাকে আমরা এসপি পাচ্ছি? এই স্থানটাকে। তাহলে ভেন চিত্র অনুযায়ী শূন্যগর্ভ হলে ছায়াবৃত্ত, আর শূন্যগর্ভ না হলে একটা ক্রস। তাহলে যেহেতু এসপি শূন্যগর্ভ নয়, তাই এখানে একটা ক্রস দিলে আমার ভেদ চিত্রের মাধ্যমে আই বচনকে প্রকাশ করা হয়ে গেল। এরপর লাস্টে থাকে আমাদের ও বচন। বুলীয় ভাষ্য করার সময়ই আমাদের কিন্তু ও বচনকেও এ বচনের মতো বিবর্তন করে নিতে হয়। আগে আমি ও বচনটা লিখি। কোন কোন এস নয় পি, কোন কোন এস নয় পি, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যে এস শ্রেণীতে, এটাকে প্রথমে আমরা বিবর্তন করে নিয়ে আই বচনে চলে যাব এবং আমরা বলবো অর্থাৎ কোন কোন এস হয় অপি, বা যেটাকে আমরা পি এর মাথায় বাদ দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? অর্থাৎ এমন একজন সদস্য এস শ্রেণীতে আছে যে এই অপি শ্রেণীতে পড়ে। এইটা হচ্ছে আমাদের আসল বক্তব্য। অর্থাৎ ও বচনকে প্রথমে আমরা বিবর্তন করে নিয়ে চলে গেলাম, যে মনে করো এইভাবে বলছি যে কোন কোন সাধু, কোন কোন সাধু নয় জটাধারী, কোন কোন সাধু নয় জটাধারী, ও বচন। এটাকে আমি প্রথমে আইতে বিবর্তন করে নিয়ে গেছি, অর্থাৎ কোন কোন সাধু হয় অজটাধারী, অর্থাৎ এমন একজন হলেও সাধু আছে যার মাথায় জটা নেই, সে অজটাধারী শ্রেণীতে পড়ছে। এইটা হচ্ছে এর মানে। তাহলে কিভাবে একে আমি বুলীয় ভাষ্য বা ভেদ চিত্রে প্রকাশ করব? বুঝতে অসুবিধে হতেই পারে, তাই আমি তো মনে করি একটা সরাসরি অনলাইন ক্লাসের চেয়েও এই যে ইউটিউবে আমরা ভিডিওগুলো দিচ্ছি, এটা অনেক বেশি কার্যকরী। বারবার তোমরা কিন্তু যে পোর্শনটা বুঝতে অসুবিধে হলো বা স্কিপ করে তাড়াতাড়ি বেরিয়ে গেছো, বুঝতে পারোনি, আবার ফিরে এসে সেই পোর্শনটা দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে, তাই না? তো দেখো, আমরা ও বচনের আমরা ভেন চিত্র এবং বুলীয় ভাষ্য দেখাবো। তাহলে আবার অ্যাজ ইউজুয়াল আমি দুটো বৃত্ত করেছি। এখানে আমার এসপি এই অংশে রয়েছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমি যেরকম এ থেকে ইতে চলে গিয়েছিলাম, সেরকম তো আমি ও থেকে আইতে চলে এসেছি, এবং আমি কি দেখাচ্ছি? এলেও সেখানে বিধেয়র বিরুদ্ধ পদ হচ্ছে, কারণ বিবর্তন করে এসেছি, সুতরাং বিধেয়টা আর পি থাকছে না, সেখানে পি এর মাথায় বার পড়ে যাচ্ছে, বিধেয়র বিরুদ্ধ পদ ব্যবহার হচ্ছে। তাহলে কি হচ্ছে? এস পি বার নট ইকুয়াল টু 0।
শ্রেণীতে বা বিরুদ্ধ শ্রেণীতে পড়ে। কোনো কোনো সাধু হয় অজটাধারী, অর্থাৎ এমন একজন হলেও সাধু আছে যার মাথায় জটা নেই, সে অজটাধারী শ্রেণীতে আছে। আমি যে উদাহরণটা দিয়েছিলাম, হ্যাঁ, বা কখনো হয়তো বলতে পারি যে কোনো কোনো ফুল নয় লাল, এই অবচন থেকে আমি বিবর্তন করে আইতে এসেছি, সুতরাং কোনো কোনো ফুল হয় অলাল, অর্থাৎ এমন ফুল আছে যে লাল নয় অলাল শ্রেণীতে, অলালের শ্রেণীতে যে পড়েছে, পরিপূরক বা বিরুদ্ধ শ্রেণীতে পড়েছে। তাহলে শ্রেণীতে যেহেতু সদস্য আছে, শ্রেণী শূন্য গর্ভ নয়। শ্রেণীতে একজন হলেও সদস্য থাকলে সেই শ্রেণীকে শূন্য গর্ভ বলা যায় না, অর্থাৎ ইকুয়াল টু জিরো নয়, নট ইকুয়াল টু জিরো, যেহেতু শূন্য গর্ভ নয়, এই যে নট ইকুয়াল টু জিরো। তাহলে কোথায় আমাদের দেখতে পাচ্ছি আমরা এস পি বার রয়েছে এই অংশটা। তাহলে এই অংশটায় আমরা কি করব, শূন্য গর্ভ না হলে ভেন চিত্র অনুযায়ী শূন্য গর্ভ না হলে, শূন্য গর্ভ নয় মানে একটা কাটা চিহ্ন দেব, এখানে আমরা একটা ক্রস দেব, তাহলেই আমরা ভেন চিত্রের মাধ্যমে আমাদের বক্তব্যকে, আমাদের বচনকে প্রকাশ করতে পারলাম। তাহলে এইভাবে আমরা বুলীয় ভাষ্য অনুযায়ী আমরা সাংকেতিক রূপ দেখিয়েছি এ ই আই ও, এই চারটি নিরপেক্ষ বচনের, এবং আমরা ভেন চিত্রের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমেও এ ই আই ও কে প্রকাশ করতে পারি। তাহলে আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই রইল। আমরা তাহলে বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র কমপ্লিট করলাম। পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।